রাতের নিস্তব্ধতায় সব দিক যেন শান্ত, প্রত্যেক দিনের মতোই শান্ত। তবে আজ যেন সেই শান্তির মধ্যে এক প্রকার দীর্ঘশ্বাস মিশে রয়েছে দুটি মানুষের নিঃশ্বাসে। হাতের চিঠি হাতেই রয়ে গেল। গিন্নিমা আর বিনোদিনীও যেন কুল কিনারা পাচ্ছে না এই বিষয়ে। চাকর এসে বললে, মা, কর্তা বাবা ডাকতেছে আপনারে। দরজার বাইরে এইরূপ কথা শুনে গিন্নিমা বিনুর দিকে চেয়ে রইলেন। কি করবি রে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। আমি বাপু চাপতে পারবো না, আবার বলবো কিভাবে সেটাও ভাবছি। কর্তাকে না বললেই নয়। এইবার ছেলে আসার পর যদি কিছু বলতে চাই তাহলে কুরুক্ষেত্র বাঁধাবেন উনি। আগে বলিনি কেন? যদি কোনো ব্যবস্থা করতেও পারেন সেটির সময় নেই এখন, এটাই বলবে। আমি জানি বিনু, মানুষটার সাথে তো কম বছর ঘর করলাম না। কি বলতে পারেন সবটাই বুঝি। কিছু একটা উপায় বের কর তুই। তুমি আছো বৌমার ঘরে? আমি নিজেই চলে এলুম। দরজা খোলো, কিছু কথা আছে। বিনু বললে, বাবা মশাই আমার ঘরে তো আসেন না মা। কি হলো আজ? জানি না। দোর খোল, যা আছে কপালে দেখা যাবে। এইভাবে থাকা যাবে না। হ্যাঁ বাবা, বলুন। বিনু দোর খুলে একটু সরে দাঁড়ালে দরজার পাশে। কর্তা বললেন, আসতে পারি মা? বিনু মাথা নেড়ে হ্যাঁ বললে। কর্তা প্রবেশ করে একটি কেদারায় বসে পড়লেন। গিন্নিমা বললে, তুমি আজ এই ঘরে? কোনোদিন তো আসো না। প্রয়োজনে আসতে হয় বই কি গিন্নি, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। তুমি বিলম্ব করায় আমিই চলে এলাম। মুখ শুকিয়ে গেছে দুজনের। তাদেরও মনের ভেতরে কথা আছে, আবার ওনারও কথা আছে। কে বলবে আগে? এমন সময় কর্তা বললেন, বৌমা, সুরেশ তোমার দাদা তোমাকে আর আমাদের পরিবারকে আর কোনো বিপদে ফেলবে না, সেই পথ বন্ধ করে দিয়েছি। খোকার সম্বন্ধে সব খবর জোগাড় করতে লোক পাঠিয়েছিল। বৈঠকখানায় তার বিচারই করে এলাম। তোমার দাদা পত্র পাঠিয়েছে, এই দেখো। বলে বিনুর হাতে পত্র দিলেন। বিনু পড়লে, বুঝলে সবটুকু। তবুও মা সাবধানতার মার নেই। আমি তার ব্যবসার জায়গায় আর ওই বাড়ির পাশে লোক মোতায়েন করেছি। এদিক সেদিক দেখলে সেখানেই সেই দিনই তোমার দাদার শেষ দিন। মার্জনা করো তুমি তোমার ছেলেকে। সাপ ফনা তুললে তেড়ে এলে তাকে মারতে হয়, তা না হলে ছোবল খেতে হয়। শেষ করে দেবে অন্যায়ভাবে আমাদের পরিবার তোমার দাদা। সুযোগ আমি তাকে দিয়েছি, সবটাই নির্ভর করছে তোমার দাদার কর্মকাণ্ডের ওপর। তারপর আমার সিদ্ধান্ত। শুধু আমাদের পরিবারের নয়, সে দেশ মায়েরও কুসন্তান। বিনু শুধু বললে, প্রয়োজনে যেটা করার করুন বাবা। আমি সংসারের গণ্ডিতে থেকে কিছু বলছি না, বলছি দেশের স্বার্থে। তোমার খোকা আসছে গো। কি করতে? কি বলতে? কিছুই জানি না। প্রস্তুত থাকতে বলেছে, আমাদের জানাতে বলেছে। বলে চোখের ইশারায় গিন্নিমা বিনুকে বললে চিঠিটি দিতে কর্তাকে। গিন্নিমা চোখ মুছে বললেন, কে বলেছিল এই কাজে নামতে? কে বোঝালো ব্যবসার পরিবার ছেড়ে এই জীবন মরণ বাজি রেখে কাজে যুক্ত হতে? তাকে যদি পেতাম, দেখতো আমার রূপ। এই বলে কর্তামা চোখ মুছলেন। চিঠি ততক্ষণে পড়া হয়ে গেছিল কর্তার। অবিশ্বাস্যভাবে এক ঝটকায় কেদারা থেকে তিনি উঠে দাঁড়ালেন। কি রাগান্বিত রক্তবর্ণ চোখ তার, যেন গিলে ফেলবে কর্তা মাকে। বিনোদিনী ভয় পেয়ে চোখ বিস্ফারিত করে ফেলেছে। হঠাৎ কোথা থেকে কি হলো বোঝা গেল না কিছুই। কর্তা বললেন, তোমার ওপর যদি কেউ অত্যাচার করত, মারত, ধরত, সম্মান নিয়ে টানাটানি করত, তুমি কি করতে গিন্নি? কেন? আমার সন্তান আছে, তুমি আছো, তোমরা রুখতে, বাধা দিতে, টুটি চেপে মেরে ফেলতে, তাই নয় কি? তাহলে অবিবেচকের মতন কথা বলছো কেন? দেশমায়ের ওপর যে অত্যাচার চলছে, আমি তুমি তার সন্তান হয়ে কি করছি বলো? কর্তামা স্থির হয়ে গেলেন। সাহসে দেখিয়ে এগোতে পেরেছি? পারিনি তো। খালি ভাবছি সবাই যাচ্ছে যাক, আমার পরিবারের মানুষ যেন না যায়। এরকম করলে সপরিবার যদি একই কথা স্মরণ করে তাহলে কি হবে ভেবেছ? যে কোনো মুহূর্তে তাদের ক্ষমতা দেখিয়ে কি করতে পারে তারা? তুমি বলছো তাকে পেলে তোমার রূপ দেখাতে। দেখাও রূপ, তবে সেটি মাতৃরূপ দেখাও। চিরকৃতজ্ঞ থাকো তার কাছে যে তোমার খোকাকে সঠিক পথ দেখিয়েছ। আমার আরেকটি পুত্র সন্তান থাকলে আমি তাকেও পাঠাতাম দেশের কাজে। কন্যারাও পিছিয়ে নেই, শিক্ষা নাও টুনিকে দেখে।
খুকির সেই মানসিকতা নেই, তাছাড়া সে অন্যের ঘরের বউ, না হলেও সে স্বার্থপর, সেটিও কি বোঝাতে হবে? বলে হুঙ্কার দিলেন তিনি। বেশ করেছে খোকা গেছে। ঘরে সূচ পড়ার নিস্তব্ধতা। কর্তামা পাথর হয়ে গেলেন যেন। কর্তা বললে, যা সাহায্য লাগবে আমি করব খোকাকে, তাকে আসতে দাও। বলেই বুকে হাত রেখে বসে পড়লেন। কি হলো তোমার? গিন্নিমা বিনু প্রায় ছুটে গেলেন কর্তাকে ধরতে। বিনু শীঘ্রই যা, ডাক সকলকে, খবর দে ডাক্তারকে। বিনু দৌড়ালো দিক বিদিক ভুলে সে রাত্রিবেলা বাহির বাড়ির দিকে, যেখানে দাস দাসী চাকরদের বাস। কে 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 ওই অন্ধকারে? কেউ বিনুর মুখ চেপে ধরল। এদিকে সুরেশ খবর দিয়ে দিয়েছিল আগেই, সে জানত না তখনও নারায়ণ মিত্তিরের চিঠির কথা। পুলিশে ছেয়ে গেল মিত্তির বাড়ি। হুলুস্থুল কাণ্ড, গুলি বর্ষণ হলো অনবরত। কর্তা বুক ধরে বেরিয়ে এলেন দালানে, এত কোলাহলে একটি গুলি তার বুক ফুঁড়ে বেরিয়ে গেল। ওদিকে কর্তার লোকও সুরেশের গলায় ছুরি চালালেন নির্দ্বিধায়। তারা শুনে নিয়েছিল সুরেশ বলছে, স্যার, এইবারটি শেষবার, আপনাদের যা করার করুন। আমি আপনাদের যা আজ অবধি খবর দিয়েছি, কিন্তু আর পারবো না দিতে। সুরেশ ফিরছিল জঙ্গলের পথে, পুলিশকে এই কথা বলে ফিরতেই নারায়ণ মিত্তিরের লোক গলায় চাকু চালিয়ে দিলে সুরেশ সেখানেই শেষ হয়ে গেল। পুলিশ এসে দিবাকরকে না পাওয়ায় সব লণ্ডভণ্ড করে চলে গেল। গিন্নিমা পাথরের মতন বসে রইলেন কর্তার মাথাটি নিজের কোলে নিয়ে। গিন্নিমার কোল তখন রক্তে ভেসে যাচ্ছে। রাত কেটে গেল। সেটি রাত ছিল নাকি বিভীষিকা, সেটি সমস্ত বোঝাপড়ার ঊর্ধ্বে। কর্তামা বসেই আছেন উদাস চোখে চেয়ে, এক চুলও নড়েননি তিনি। একইভাবে বসে কর্তার মাথাটি নিয়ে। চারিপাশে কত মানুষজন, কত কান্না, কত হাউথাস। কিছুই কর্তামায়ের কর্ণগোচর হচ্ছে না। সে যেন জীবন্ত পাথর। বলার অপেক্ষা রাখে গতকাল রাতেই নারায়ণ মিত্তির শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গুলি হৃৎপিণ্ডের এফোর ওফোর হয়ে গেছিল। চিরবিদায় নিয়েছেন তিনি এই জগৎ সংসার থেকে। বহু কাজ, বহু পরিকল্পনা অসমাপ্ত থেকে গেল। পৃথিবী যেন থেমে গিয়েছে আজ মিত্তির বাড়ির। কর্তাকে সবাই পিতৃরূপেই দেখত। তাদের মাথার ওপর দিয়ে বটগাছ সরে গেল, যে এতদিন তার প্রজাদের বাঁচিয়ে রেখেছিলেন নানা প্রতিঘাত থেকে নানাভাবে। পিতৃহারা কান্নায় ভেঙে পড়ল গোটা অঞ্চল, বাড়ির মানুষজন। ডাক্তার এলেন যথাসময়ে। দুঃসংবাদটি দিয়ে গেলেন তিনি, যেটি সবাই প্রায় জেনেই গেছিল, তবু অপেক্ষা করছিল। বিস্ময় তো আজও হয়। কর্তার ক্ষেত্রেও যদি হয়, তাহলে তো হাতে চাঁদ পাওয়ার মতন। কিন্তু বিধি টলা বেঁকে। নিয়তির লিখন খণ্ডায় কার সাধ্য? বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল বাড়ি। চপলা কর্তার পা জড়িয়ে লুটোপুটি করছে। তার মধ্যেও তার খেয়াল এলো, বউ কই? পাগলের মতন উঠে দাঁড়ালো সে। কোন দিক সামলাবে সে, কর্তামা নাকি বউ? কর্তামা অন্য দাসীদের বলে গেল, মাকে দেখ তোরা, পাহারা দে। মূল সদরের বাইরে বেশি করে লোক মোতায়েন কর। প্রয়োজনে অঞ্চলের মানুষদের কাজে লাগা। আমি আসতেছি। আঁচল অবিন্যস্ত চোখে, জল ঝাপসা চাউনি নিয়ে সে চলল বিনুকে খুঁজতে। এই বাড়ির গোপন ঘর, কুঠুরি, গোপন সিঁড়ি, দরজা সব তার জানা, যা বাড়ির কিছু মানুষ ছাড়া আর কেউ জানে না, দাস দাসীরাও না। চেঁচিয়ে ডাকতে পারছে না সে আজ। কোথায় কোন নোখ ঢুকে রয়েছে সেটি নিয়েই তার ভয়। খোকার অনুপস্থিতিতে তাকেই বাঁচাতে হবে সব। এদিকে খুকির কাছে খবর পাঠানো হয়েছে। সারা বাড়ি খোঁজা প্রায় শেষ। বেলা তখন অনেক। খুব ক্লান্ত আজ চপলা মনের দিক থেকে। কি মনে হতেই সে দৌড়ালে বাগানের দিকে। গাছের আড়ালে একটি ছোট দরজা আছে, যেটি মূল ফটকে গিয়ে মেলে। ভাবা মাত্রই কাজ। চপলা গাছপালা সরিয়ে চলেছে পাগলের মতন। দরজার ঠিক পাশে পড়ে আছে বিনু অচৈতন্য হয়ে। ছোট্ট দরজাটি খোলা, পায়ের ছাপ। নিশ্চয়ই কেউ এয়েছিল। বিনুর হাতে একটি চিরকুট কেউ যেন গুজে দিয়ে গেছে। চপলা সেটি নিয়ে আগে লুকোলো, তারপর পাশে পুকুর থেকে জল নিয়ে বিনুর চোখ মুখে ছেটালো। কারোর সাহায্য নেওয়ার উপায় নেই। গোপন জায়গা এটা, যা করতে হবে তাকেই করতে হবে। বিনু যেন ঘুম থেকে উঠল। অবাক হয়ে চেয়ে রয়েছে মাসির দিকে। কি হয়েছে? বলতে না বলতেই তার মনে পড়ে গেল পূর্ব রাতের কথা। মাসি, বাবা মশাই। চপলা বলল, চলো, ওঠো, আস্তে আস্তে এসো। অন্তিম যাত্রার জন্য সাজানো হয়েছে নারায়ণ মিত্তিরকে। চন্দন কাঠে দাহ হবে ওনার। দাহস্থানে মূর্তি বসবে তার। ব্যক্তিগত জায়গায় দাহ হবে। বেশিরভাগ জমি যে তার। কিন্তু দিবাকর? কে করবে মুখাগ্নি?
বিনু বসে কর্তা মাকে জড়িয়ে নিজের মায়ের মতন। জামাই শশীভূষণ এসে বললে, মা শুনছেন, এভাবে ভেঙে পড়বেন না আপনি, আপনাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে, বাকিটুকু আমি সামলে নেব। দাদা তো এখন নেই, আমিই করব দাহ কার্য, আমি ওনার পুত্র সম। গিন্নিমা খুব স্থির হয়ে বললেন, আমার ভাই করবে এই কাজ। কে? বড় মামা বাবুর ছেলে? না, ছোট ভাই, সে অবিবাহিত, সেই করবে সব। গিন্নিমা মনে মনে বললেন, পুত্রের অধিকারের জন্য দাহ নাকি সম্পত্তির জন্য? কারণ নাই সম্পত্তি বিনু আর দিবাকর ছাড়া। জামাই মনক্ষুণ্ণ হয়ে শ্মশান থেকে বাড়ি ফিরলেন। এলেন না আর শ্বশুর বাড়ি। তার অধিকার উদ্দেশ্য শেষবারের মতন অসফল হল। খুকি ছিল সমস্ত কাজ না মেটা অবধি, পাছে লোকে দু কথা ভাবে। খা খা করছে মিত্তির বাড়ি, সেই দিনের কথা ভাবলে যেন মনে হয় চোখের সামনেই ঘটছে সব। বিনু বসেছিল গিন্নি মায়ের মাথার কাছে। চপলা বললে ইশারায় এদিকে এসো। বিনু যাওয়াতে একটি চিরকুট দিলে তার হাতে, যেটি চপলা পেয়েছিল কর্তা বাবা চলে যাওয়ার দিন বিনুর হাতে। সেটি আর প্রকাশ করতে পারেনি সকলের সামনে। বাড়ি আত্মীয় কুটুম চলে যাওয়ার পর আজ সে এনেছে তাই। তাতে যা লেখা ছিল, বিনোদিনী, আমি এই পত্র পাঠালাম একজনের হাতে, গোপন পথের হদিশ দিতে হয়েছে তাকে, উপায় ছিল না। আজ সেপাই পুলিশে আসবে বাড়িতে আমার সন্ধানে। যাই হয় হোক, তুমি মা বাবা মশাই দরজা খুলবে না, প্রয়োজনে গোপন কুঠুরিতে গিয়ে আশ্রয় নাও আজ রাতটুকু। বিনু ঝরঝর করে কেঁদে ফেললে। যা ক্ষতি হওয়ার সেটি হয়ে গেছে। পত্র পাঠাতে বিলম্ব করে ফেলেছেন আপনি, প্রলাপের মতন করে বিড়বিড় করে বলতে লাগলো সে। আনন্দ শোক কোনো কিছুই চিরস্থায়ী নয় এই জীবনে, একটি আসে একটি যায়। দিনগুলি এই রকমই অতিবাহিত হচ্ছিল। কোথা থেকে যেন কি হয়ে গেল পুরো বাড়িটাতে। সব ভীষণ চুপচাপ, মনমরা। নিত্যদিনের প্রয়োজনীয় কাজ যেগুলি না করলে নয়, সেইগুলি শুধু করা হয়। কর্তামশাই চলে যাওয়ার পর ব্যবসাপাতি যেন সব লাটে উঠেছে। কে সামলাবে? দিবাকর আগেই চলে গেল, কর্তাও অকালে চলে গেলেন। গিন্নিমা এখন প্রায় দিন বিনুর সাথে সাথে থাকে। একদিন বিনু কোলে মাথা রেখে শুয়ে আছে। গিন্নিমা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই কচি বয়স তোর বিনু, তুই তো সংসারটুকুও করতে পারলি না, কি নিয়ে থাকবি তুই? আমার না হয় 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। বিনু বললে, তুমি তো আছো মা, আমি আর কয়দিন রে? তারপর দিবাকরের কোনো চিঠিও আসছে না। সবটুকু ওকে আর তোকে বুঝিয়ে যেতে পারলে আমি তীর্থে যেতাম চপলাকে নিয়ে, বাকি জীবনটুকু এভাবেই কাটতো। বিনু ধরফর করে উঠে জড়িয়ে ধরল গিন্নি মাকে। বললে, না মা, তীর্থে যেও না। মা বাবা ঠাকুমাকেও ফিরলে না আর। এক অজানা ভয় গ্রাস করল তাকে। রাত্রি তখন অনেক, প্রায় রাত দ্বীপ্রহর। গিন্নিমা বিনু একসাথেই শুয়েছে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে ক্লান্ত উভয়েই। অনেকজন কাজের মানুষকে কিছু অর্থ দিয়ে চলে যেতে বলা হয়েছে, কারণ সেই ব্যবসা নেই, মানুষজন নেই, কে সামলাবে এত কিছু? যতটুকু আছে সেই সব বিনু দিবাকরের বা তাদের সন্তানের চলে যাবে। কলকাতার কর্তামশাইয়ের সেই বন্ধুটিও এই পরামর্শ দিয়েছিলেন কর্তার শ্রাদ্ধের দিন এসে। বৌঠান, সমস্তটুকু গুছিয়ে এক জায়গায় রাখুন। খোকা ফিরলে, পরিস্থিতি শান্ত হলে নারায়ণের যা মান সুনাম, তাতে তার নতুন করে ব্যবসা শুরু করতে কোনো অসুবিধা হবে না। আমিও সাহায্য করব। আর খোকা নিজেও তো উকিল, সেও নিজের পসার জমাতে পারবে। সেই কথা গিন্নিমা আজ শুয়ে শুয়ে চিন্তা করলেন। বিনু ঘুমালেও তার চোখে ঘুম নেই। ভাবেন, তার যদি কিছু হয়, আর তার মধ্যেও যদি খোকা না আসে বাড়িতে, তাহলে এইটুকু মেয়ে পারবে কি করে খুকি আর জামাইয়ের সাথে? দুশ্চিন্তা তাকে ঘুমোতে দেয় না সারা রাত। পূর্ব প্রসঙ্গে ফিরে দেখা। বিনু গিন্নিমা শুয়ে আছেন, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ শোনা গেল দরজায় কে যেন আওয়াজ করছে। বিনু ঘুমালেও গিন্নিমা প্রায় জাগা। ভয় পেলেন তিনি, প্রতীক্ষা করতে লাগলেন পুনরায় কিছু শোনার জন্য। চোর বা ডাকাত নয়, পুলিশও নয়, তাহলে আবার সেই শব্দ। ডাকবো বিনুকে? না, থাক। আবারও সেই শব্দ, যেন বিদ্যুৎ খেলে গেল মস্তিষ্কে। খোকা বলেছিল না সে আসবে যে কোনো দিন? তাহলে কি সেই 3 বার টোকা দেওয়ার কথা ছিল, 2 বার হলো? অপেক্ষা করছেন গিন্নিমা নিঃশ্বাস বন্ধ করে আরেকবারের জন্য। আবার সেই একই শব্দের আহ্বান। উনি ধীরে ধীরে উঠে দরজা খুলছেন, হাত পা যেন অসাড়। হে ঠাকুর, রক্ষা করো তুমি, যেন খোকা হয়। এক নিঃশ্বাসে দরজা খুলে দিলেন তিনি। হুড়মুড় করে একজন স্ত্রীলোক প্রায় তাকে ঠেলে ঘরে ঢুকে গেল। ঘরের আলো নিভু নিভু। বিনুও চমকে উঠল তৎক্ষণাৎ। কে কে? মা?
চেপে ধরল বিনুর মুখ কেউ। গিন্নিমা দৌড়ে গিয়ে আলো বাড়ালেন ঘরের। কে তুমি? হ্যাঁ, দিবাকর। দিবাকর মহিলার বেশে ধরে এসেছে আজ বাড়িতে। নিজের চেহারায় আসার পর খোকাকে দেখতে পেয়ে প্রায় আত্মহারা হয়ে গেলেন গিন্নিমা। খোকা বলে উচ্চস্বরে ডেকে ফেলায় দিবাকর মুখ চেপে ধরলে মায়ের। নিজের ভুল বুঝতে পারলেন তিনি। সন্তান আর মায়ের অপরূপ মিলন হলো, যাতে দুঃখ, বেদনা, কষ্ট, বিয়োগের ব্যথা, আনন্দ, খুশি সব মিলেমিশে একাকার। বাবা মশাইয়ের জন্য দিবাকর নিজেকেই দায়ী করছে বারংবার। কর্তামা বললেন, শেষ রাতের কথা, তোর ওপর তোর বাবা গর্বিত। দিবাকর বললে, সব কাজ সে করেছে গোপনে, যা যা নিয়ম, শুধু মুখাগ্নিটুকু পারেনি। এই গ্লানি আমরণ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। নানা ঝড়ঝাপটার কথা বলতে লাগলেন একে অপরের সাথে, যেন কত যুগ পরে দেখা। বাস্তবেও দিবাকর বিদেশ যাওয়া ছাড়া এতদিন বাড়ির বাইরে সে থাকে না। একের পর এক অঘটন যেন সারি সারি দাঁড়িয়েছিল মিত্তির বাড়ির আঙিনায়। অনেকক্ষণ এইভাবে অতিবাহিত হওয়ার পর দিবাকরের খেয়াল হলো বিনুর ওপর। ঘরে ঢুকে মুখ চেপে ধরার থেকে সেই যে মা সন্তানের স্নেহ আবেগ ছড়িয়ে যাচ্ছিল, তার মধ্যে বিনু যেন অদৃশ্য হয়ে গেছিল কিছু সময়ের জন্য। দিবাকর বললে, বিনোদিনী। বিনোদিনী এতক্ষণ চেয়ে চেয়ে দেখছিল সব। তাকে ডাকায় সে চোখ নাবিয়ে নিল নিচে। ভাবলে এই কি চেহারা হয়েছে ওনার। কতদিন পর ভাবনায় ছেদ পড়ল দিবাকরের ডাকে। চোখ নামিয়ে নিজেকে সামলে নিয়ে বললে, মাসিকে খবর দি মা, জল খাবার কিছু নিয়ে আসি আমি। কর্তামা বললেন, হায় আমার কপাল, কোথায় বউটাকে আগে কথা কইতে দেব স্বামীর সাথে, নাকি আমি তখন থেকে। বয়স হলে মাথার ঠিক থাকে না। বিনু, তুই থাক এখানে, আমি যাচ্ছি হেসেলে। বিনু বললে, আমিও যাই মা। না, একেবারেই না, খোকার কাছে থাক তুই। ঘরে জল আছে, নাড়ু আছে, তুই দে ওকে। আমি কিছু বানিয়ে আনছি, কাউকে ডাকতে হবে না এত রাতে। আমার কিন্তু ফিরতে দেরি হবে, একটু ভেবে নিয়ে বললে, দৌড় দিয়ে দে। বিনু বললে, তুমি যে বললে আসবে খাবার নিয়ে। আহা, এই মেয়েকে কিছুই বোঝে না। তুই থাক, আমি আসবো বলছি তো। যতক্ষণ না আমি ডাকবো দরজা খুলবে না তোমরা, বুঝলে? বিনু মাথা নাড়ে। গিন্নি বলে, থাকো একসাথে দুটিতে। বিনুর ভয় করছিল এতদিন পর একা থাকতে দিবাকরের সামনে। সে নিরুপায় হয়ে ঢোক গিলে একবার আর চোখে দিবাকরের দিকে চেয়ে বললে, আচ্ছা মা। চোখ এড়ালো না কর্তা মায়ের। চোখে বিনুর এই ভঙ্গিমা। তিনি হাসি চেপে গম্ভীর হয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। বিনোদিনী। আবার সেই ডাক। বিনু চোখ বুজে ফেললে। কর্তা মা দরজা বন্ধ করে চলে গেলেন। কই বিনু, অত দূরে দাঁড়িয়ে কেন? রাগ নাকি? অভিমান করেছ আমার ওপর? মানছি, মা ছেলেতে একটু মশগুল হয়ে পড়েছিলাম। অনেক আফসোস থেকে গেল বাবা মশাইয়ের। বিনু থামিয়ে বলল, না না, আমি কিছু মনে করিনি তো। আচ্ছা বেশ, তাহলে কি দেখছিল ওইভাবে আমার দিকে? আপনার চেহারা খুব খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতন করেন না আপনি, আমি জানি। শব্দ করে হাসলে দিবাকর। বলো কি, খাওয়া দাওয়া না করলে বেঁচে আছি কিভাবে? তবে হ্যাঁ, খেতাম 2 বেলাই। যদি সময় ধরো তাহলে 20 মিনিট, আর দৌড়াতাম প্রায় সারাদিন। ঘুমোতাম 4 ঘন্টা ধরো। বিনু অবাক হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল দিবাকরের দিকে। কই এসো একবার এদিকে। দেখি বিনুকে, সে কতদিন দেখিনি আমার অর্ধাঙ্গিনীকে। খুব কষ্ট হতো বিনু, বুক ফেটে যেত তোমাদের না দেখার যন্ত্রণায়। তুমি কি ভয় পাচ্ছ আমায়, নাকি খারাপ দেখতে হয়ে গেছে বুঝি, তাই দূরে আছো? বিনু ছুটতে এসে দিবাকরের মুখ চেপে ধরলে। আমি কি তাই বলেছি বুঝি? না, এই সব কিছু ভেবেছি। দিবাকর নিজের বাহুর মধ্যে নিয়ে নেয় বিনোদিনীকে। এই যে, এরকম কথা না বললে কি ধরা দিত বিনু আমার বুকে? বিনু অভিমান করে বুকে মাথা গুজলে দিবাকরের। কান্না কিসের বিনু? এই তো আমি এসেছি তোমার কাছে, আপনি ওইভাবে চলে গেলেন। তারপর সবাই একে একে ছেড়ে গেল আমায়, বলেই ডুকরে উঠল সে। আপনি আর যাবেন না তো? বিনুর প্রশ্নে দিবাকর স্তব্ধ হয়ে পড়ে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, ছুটি পেয়েছি যে বিনু, কিছুদিনের জন্য। আবার চলে যাবেন? আচ্ছা, এইসব কথা এখন থাক। তোমায় পত্রতে কি লিখেছিলাম মনে আছে তো? কি? ওই যে, সেই মন্দিরে যাওয়ার সাজে তোমায় দেখব, আবার বড় স্বাদ জাগে মনে আমার বিনু। এখন ক্ষতি কি? তুমি যে বলো আমি তোমার ভগবান। বিনু বলে, হ্যাঁ বলি তো, মা বলে দিয়েছিলেন বিদায়ের সময়। তাহলে যাও লক্ষ্মীটি, একটিবার সেই রূপেই এসো। বিনু লজ্জায় মুখ নিচু করলে। রাতের অন্ধকারে প্রায় নিভু নিভু আলো। জানালার একটি কপাট খুলে একটু আড়ালে দাঁড়িয়েই
দিবাকর দেখতে লাগলো তার বাড়ির স্নিগ্ধ রূপ। কত কি স্মৃতির পাতায় আঁকিবুকি কেটে চলেছে তার মন আজ। কত বাল্যকালের স্মৃতি, বাবা মশাই, বোন, মায়ের কত মুহূর্ত ভেসে উঠল তার চোখের সামনে। যদিও বোনের এই রূপ ব্যবহার, এই রূপ পরিবর্তন কিছুই প্রকাশ পেল না তার কাছে, যেটি গোপন থাকলো গিন্নি মায়ের কাছেই। শুনছেন? বিনু এসে পেছনে দাঁড়ালে। দিবাকরের চমক ভাঙল স্মৃতির পাতা থেকে। পিছন ফিরতে মনোমুগ্ধ হয়ে পড়লে। এখন বিনু ষোড়শী, যৌবনের রূপে লাবণ্যে ভরপুর সে। সেই লাল পাড় শাড়ি, গহনা, সিঁদুর, টিপ, কাজল, একেবারেই সে সাজ কোনো ব্যতিক্রম নেই। শুধু বদলেছে বিনুর রূপ, আরও সুন্দরী হয়েছে সে। দিবাকর কাছে টেনে নেয় বিনুকে, বলে, কি বলে প্রশংসা করি আমার বিনুকে। কি চাও বিনু তুমি? আজ যা চাইবে তাই দেব, যদি সাধ্যে থাকে তোমার বরের। বিনু বললে, আপনাকে, আরেকটি সন্তান। দিবাকর স্তম্ভিত হয়ে গেল। এ কি চাইছে আজ বিনু? সে তো দেশের জন্য বলি প্রদত্ত, আর সন্তান সে তো আসবেন আর বিনুর গর্ভে, যেটি একমাত্র ডাক্তার আর দিবাকর জানে। বিনুকে বুকে টেনে নিল সে। দুটি শরীর মন আত্মার মিলন হলো সেই নিশীথে। দুটি মানুষের আবেগ, যন্ত্রণা, ভালোবাসা, শরীর মন মিলেমিশে এক হয়ে গেল। সাক্ষী থাকলো এই নিস্তব্ধ রজনী। তখন প্রায় ভোর ভোর। বিনু ঘুমাচ্ছে দিবাকরের বুকে, যেন কতদিন পর সে ফিরে পেয়েছে তার আশ্রয়ের জায়গা। পরম শান্তি, পরম তৃপ্তি। দিবাকর চেয়ে আছে উদাস চোখে দেওয়ালের দিকে। বিনুর মাথায় হাত বুলাচ্ছে সে, ভাবছে বিনুকে আর লুকোনো যাবে না, বলতে হবে এই অমুক সত্য। বিনু চোখ চাইলে দিবাকরের দিকে। বড় ভীতি তার চাহনিতে, প্রশ্ন হাজার তার মনে, চোখের চাহনিতেও। দিবাকর পড়লে তার চোখের ভাষা, বিনা শব্দেই জানতে চাইলে এই উদ্বেগের কারণ। দুটি মন, হৃদয়, আত্মা যখন কথা বলে তখন শব্দ নিষ্প্রয়োজন। বিনুর মুখটি নিজের হাতে ধরলে সে। বিনু বললে চোখের দিকে চেয়ে, কই বললেন না তো, থাকবেন আপনি? আসবে আমাদের মধ্যে আবার সে? দিবাকর বুঝতে চাইছে বিনুর চাওয়া, চোখের ভাষা। তার শব্দ হারিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে সেই ছোট্ট মেয়েটির কাছে দুটি সহজ প্রশ্নে। মাথা কাজ করে না তার। কি বলবে সে? বলতে তো হবেই, তবে এখন একটি বিষয় পরিষ্কার করতে হবে মা আসার আগে। বাকি কিছু কথা মা, বিনু দুজনকেই বলতে হবে দু একদিনের মধ্যে। বলা তো যায় না, হঠাৎ ডাক এলো, তখন আফসোস, অসমাপ্ত কাজ ফেলে যেতে হবে। শোনো আমার লক্ষ্মী বিনু, এখন তুমি বড় হয়ে গেছো, কত কিছু একা হাতে সামলাতে পেরেছো। এখন আরো বড় হতে হবে তোমায়, বুঝতে হবে দায়িত্ব, কর্তব্য, বুঝলে? বিনু সরল মনে বললে, আপনি যতবার এই কথা বলেছেন ততবার আমি হারিয়েছি কিছু আমার জীবন থেকে, এবারও কি? দিবাকর চোখ সরিয়ে নিল বিনুর থেকে। প্রখর রৌদ্র সূর্য যেন মাথার ওপর। বেশ অনেকক্ষণ আগে সকাল হয়ে গিয়েছে। কর্তাম্মা পুজো সেরে বেরিয়ে আসছেন ঠাকুর ঘর থেকে। চপলা দেখে বললে, সে কি মা, পুজো হয়ে গেল তোমার? নাকি আমি দেরি করে উঠলুম গো? গিন্নিমা মুচকি হেসে বললে, ওরে শোন শোন, একটা ভালো খবর আছে। চপলা বা এই বাড়িতে কোনো মানুষের কাছে ভালো খবর প্রায় আশা বন্ধই হয়ে গেছে। শুধু অশান্তি, অঘটন ঘটে গেছে বেশ কিছু সময় ধরে। উদ্গ্রীব হয়ে সে বললে, তাই কি গো? খোকা এসেছে। শুনে তার চোখ বিস্ফারিত হলো। খোকা? ওরে আস্তে আস্তে কথা বল। বাড়ির বাকি কাজের লোকদের জানাবার দরকার নেই, খবর হাওয়ায় ভেসে শত্রুদের কানে যেতে কতক্ষণ। ঠিক বলেছ। চুপি চুপি বললে, কই সে? তার ঘরে এখন যাব না আমরা কেউ, বুঝলি? চা জল খাবার নিয়ে আমার কথা মতন যাস ওদের ঘরে। চপলা বললে, বুঝেছি গো। আজ বেশি কিছু পদ রান্না করতে বলি বামন ঠাকুরকে, কি বলো? হ্যাঁ, খোকার পছন্দের সব করতে বল। যদি জিজ্ঞেস করে কোনো কুটুম আসছে কিনা, বলবি কর্তা মায়ের হুকুম। আচ্ছা। ঘরে খাবার দিয়ে আসবি চপলা। খাবার ঘরে খোকা, বউ, মা কেউ যাবে না। সে আর বলতে, তুমি নিশ্চিন্তে থাকো দেখি। ভুল কিছু জিজ্ঞেস করে ফেললাম আপনাকে? ফিরে এলেন দিবাকর। বিনুর কাঁধে হাত রেখে বললে, ভুল কিছুই বলনি তুমি, তাহলে আর নাই বা গেলেন? বাবা মশাই নেই, আমার বাড়ির মানুষ বলতে কেউ নেই, শুধু মা আর আমি। আপনিও যদি... বিনু, তুমি সন্তান চাইছো? বিনু চোখ নামিয়ে বললে, চাই তো। যদি আসতো সে, আমি তাকে সামলাতে পারতাম কি করে? মানে, আমি তো মা হব, আমি সামলাবো। তার পিতারও তো প্রয়োজন, দুজনের সাহচর্যে বেড়ে উঠবে সে, এটাই তো হওয়া উচিত। বিনু ঘাড় হেলায়, যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে গো। কি হয়েছে? অবাক হয়ে শুধু এসে, সন্তান আসেনি সেইবার, জানি তো। আমি
কিন্তু এইবার আসুক আমার আপনার মধ্যে সে ফিরে। বলুন আসবে, দেবেন আমায় সন্তান, আবার মা হব আমি। বিনু পাগলের মতন বায়না করতে থাকে। কাঁদতে কাঁদতে দিবাকরের পা ধরে বসে, তার পায়ে মাথা রেখে আর্জি জানায় মাতৃত্বের। ওঠো বিনু, ওঠো। কি ছেলে মানুষই করছো বলো তো? সন্তান নেওয়ার কথা কে দিলে মাথায়? কেন এই কাকুতি মিনতি? কেউ দেয়নি, সবাই বিয়ের পর মা হয়। একবার ফাঁকি দিয়ে গেল সে, এইবার আসুক সে। মা ডাক শুনবো আমি। দিবাকর বিনুকে বুকে জড়িয়ে জাপটে থাকে। তোমায় যে বাঁচানো যেত না বিনু, হারাতাম তোমায়। যে আসছিল সেও সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করত না। আকাশ ভেঙে পড়ছে বিনুর মাথায়। সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে বললে, সে তো আগের কথা, আমি তো এখন চাইছি। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমায়, বুঝলে? মানে? না বুঝিনি, বলুন আপনি। বিনুর চোখে পাগলামি, অবাধ্যতা, অধৈর্য চিত্র ফুটে ওঠে। ডাক্তার বললে তোমায় বাঁচাতে গেলে তাকে আনা যাবে না পৃথিবীতে। বিনু তাকিয়ে আছে দিবাকরের দিকে। আর আর কি? আর তুমি এই জীবনে আর কোনোদিন মা হতে পারবে না। সেই পথ বন্ধ বিনু। তোমায় বাঁচাতে আমাকে এই পথ নিতে হয়েছে। বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না। আমি যে তোমায় খুব ভালোবাসি বিনোদিনী। কথাটি বলার পর বিনোদিনীর দিকে ফেরা মাত্রই দিবাকর দেখলে বিনোদিনী লুটিয়ে মেঝেতে অচৈতন্য হয়ে গেছে। যে ভয় পেয়েছিল দিবাকর সেটাই হলো। সারা মুখ ভিজে গেছে চোখের জলে, কাজল ঘেটে গেছে, আলুথালু বেশে পড়ে আছে বিনোদিনী। এর প্রায় অনেকক্ষণ পরের ঘটনা। গিন্নিমা চপলা দিবাকর বিনুর মাথার কাছে। জ্ঞান এসেছে তার। কি হয়েছিল তোর? বিনু নীরব রইল। এর আগেও গিন্নিমা চপলা জানতে চেয়ে কোনো উত্তর পায়নি দিবাকরের কাছে। কি রে, কিছু বল। বিনু বললে, জানি না মা, মনে নেই কিছু। ভর সন্ধেবেলা বিনু তুলসী তলায় যায়নি আজ প্রদীপ দিতে। ঠাকুর ঘরেও যায়নি আজ। পাথর হয়ে বসে আছে সে। এ বড্ড অচেনা বিনোদিনী দিবাকরের কাছে। পাশে এসে বসলে দিবাকর। শোনো, সব কিছু তো সবার ভাগ্যে থাকে না। মা বারবার জানতে চাইছে, কিছু বলতেও তো পারতে তুমি। জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে বিনোদিনী বললে, বলছি তো, মনে নেই। কি বলেছেন আমায় আপনি? ভাগ্যে সব কিছু সবার থাকে না বিনু। আমার ভাগ্যে আছেটা কি আর হারাতে? যে ব্যথা সে অপরিণত বয়সে উপলব্ধি করতে পারেনি। সন্তান হারাবার বেদনা আজ এক মা উপলব্ধি করল। যেটির সময় তার হিসাব মতন অনুভূতি জাগালো বিনুর অন্তরে। প্রকৃতি সব কিছুই ফিরিয়ে দেয় সময় মতন। সেটি খুশি হোক বা বেদনা বা অনুভূতি, সময়ের হিসেব নিখুঁত। এ যাত্রায়ও তার অন্যথা হলো না। দিবাকর বেশ কিছুদিন হলো বাড়ি ফিরেছে। কথাবার্তা, খাওয়া দাওয়া সবই হচ্ছে, কিন্তু কোথাও যেন একটু ফাঁক থেকে যাচ্ছে বিনু দিবাকরের মাঝখানে। কে কাকে দোষারোপ করবে, কিসের জন্য অভিযোগ করবে? দিবাকর বিনুকে হারিয়ে সন্তান পেতে চায় না, আর বিনু বিনা মাতৃত্বের জীবন চাইছে না। গিন্নিমা চপলার লক্ষ্যেরও বাইরে যায়নি এই আচরণ উভয়ের। দিবাকরের বেরোবার সাধ্য নেই ঘরের বাইরে। প্রতিরক্ষার জন্য সে চার দেওয়ালের মধ্যে অতিবাহিত করছে সময়গুলি। বিনু নিজেকে আড়াল করছে, বেশি থাকছে না সে ঘরে, যতটা তার থাকা উচিত তার স্বামীর সাথে। একদিন তো বিনু গিন্নিমাকে বলেই ফেললে, মা, আমি শোবো তোমার কাছে রাতে? অবাক হয়ে চেয়ে রইলেন গিন্নিমা। সে কি, কেন? কিছু কি হয়েছে তোদের দুজনের মধ্যে? বিনু উত্তর করে না কিছুই। নিঃশব্দে বেরিয়ে আসে সেই ঘর থেকে। নিজের ঘরে পা রাখতে দিবাকর তড়িৎ গতিতে বিনুকে কাছে টেনে নেয়। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এত অভিমান, এত রাগ। যদি কেউ বলতো তুমি আমাকে হারাবে কিছুর বিনিময়ে, তুমি তো আমাকেই বেছে নিতে বিনু। আমিও তোমাকে কারোর বিনিময়ে হারাতে চাই না। সে তো সুস্থ হয়ে আসছিল না আমাদের মাঝে। বিনু বললে, সুস্থ নাই হোক, সে তো আমার সন্তান ছিল। রাখতে পারতে না বিনু, ছেড়ে দিতেই হতো তাকে একটা সময়ের পর। তখন মায়া, মমতা, বেদনা সহ্য করতে পারতে না। এত মায়া ভালোবাসা কি আমার ছিল তোমার জন্য? যতদিন আসোনি তুমি আমার জীবনে, আজ পারি না তোমায় ছাড়া কিছু ভাবতে। যেমন তুমি আমার জন্য সব কিছুর সাথে আপোষ করতে দ্বিধা করো না। বিনু, আমার এরকম করতে নেই। আমি কত দায়িত্ব দিয়ে গেছি তোমার কাঁধে। আবারও যদি। নীরবে চোখের জল পড়লেও বিনোদিনীর রূপ শান্ত, ঠিক যেই রূপে দিবাকর চেনে তার বিনুকে। কিন্তু সে তো আর আসবে না বলুন। ভগবান যা কেড়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন বিনু। বিশ্বাস রেখো এই কথাটি। শুধু সময়ের অপেক্ষা একটু। মার অভিমানের পালা প্রায় সমাপ্ত হলো দুটি ভালোবাসার মানুষের মধ্যে। দুজন মানুষ বুঝলে দুজনকে। সম্পর্কের হয়তো এখানেই সার্থকতা, বোঝাপড়া আর বিশ্বাস।
চলছিল এইভাবেই দিনগুলি। দিবাকর কেমন যেন উদাস হয়ে যায় মাঝে মাঝে, যেটি বিনুর চোখ এড়ালো না। দারোয়ান এসে খবর দিলে দাসীদের, বৌমণিকে একজন মহিলা ডাকতে এসেছে, খুব দরকার। ভেতর বাড়িতে খবর দিতে কইলে। চপলা বেরিয়ে বললে, এই কি হয়েছে রে, এত শোরগোল কিসের শুনি? আমি কইলাম যে এখন সকলে বিশ্রাম নিচ্ছেন। সে সোনার পাত্রী নয়কো, মেয়ে মানুষ কি তর্কাতর্কি করবো বলো তো তোমরা? তাই খবর দিতে এলুম, তোমরা গিয়ে নেপটাও। চপলার বুদ্ধি খুব প্রখর। সবচেয়ে বড় বিষয়, এই বাড়ির সাথে যা কিছু হয় চপলা এগিয়ে আসে সবার আগে। এটা তারও বাড়ি, এটাই তার ভালোবাসা। চল দেখি কে এসেছে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বউ। দেখে তো তাই মনে হচ্ছে, ঘোমটা হাতে, শাখা পলা। কে বাছা তুমি? কোথা থেকে এসেছো? কি দরকার বৌমণিকে? আমায় কইতে পারো, ভয় নেই কিছু। বউটি ঘোমটা সরালে না, মুখ ঢাকা রেখেই বললে, মা আপনি ওনার কাছে আমাকে নিয়ে চলুন, আমি শুধু ওনাকেই কইতে পারবো। চপলা এগিয়ে এসে বললে, দেখো বাছা, নিয়ে যেতে পারি, আগে তল্লাশি করব আমি তোমায়। দিনকাল ভালো নয় বাপু, বাধা দিলে যেতে দেবনি। আমিও মেয়ে মানুষ, তুমিও। বলে নিয়ে গেল তাকে আড়ালে। অনিচ্ছা সত্ত্বেও সে কিছু বললে না। তল্লাশি প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ হাতে একটা কি যেন অনুভব করলো চপলা। এটা কি? বলেই গোপন জায়গা থেকে একটি কাগজ পেলে। এটা কি বউ? মা আমাকে পাঠিয়েছে বিপ্লবী। চপলা মুখ চেপে ধরলে, চুপ চুপ, এসো আমার পিছে পিছে। বৌমা দৌড় খোলো একটু। ঘুমোচ্ছ মা? এখন ঘরে দিবাকর থাকে, তাই বিনু আসি বলে বেরিয়ে এলো ঘর থেকে। কি মাসি? এই যে এই বউটা কথা কইবে তোমার সাথে, বলে ফিসফিস করে বিনুর কানের কাছে মুখ এনে বললে, খোকার দলের নোক পাঠিয়েছে। বিনোদিনী চমকে উঠল। আবার কি তবে উনি চলে যাবেন? কি গো, কিছু কইবে তো? এসো তুমি। বলে বিনু ঘর লাগোয়া বসার জায়গায় নিয়ে গেল তাকে। চপলা বললে, এও স্ত্রী মানুষ, ভর দুপুরবেলা এইছে, আমি জল নাড়ু নিয়ে আসি গে বউ। বিনু ঘাড় নাড়লে, তুমি ঘোমটা খুলতে পারো, এখানে আমি তুমি ছাড়া কেউ আসবে না। সে ঘোমটা খুললে। ঠিক বিনুর বয়সী একটি বউ। আমার স্বামীও এই কাজ করে দিদি, তেনাদের দল থেকে এই পত্তর দিয়েছে দাদাবাবুকে দিতে। আমি মেয়ে মানুষ, অত কেউ সন্দেহ করবে না, তাই দারোয়ানও বিশেষ বাধা দেয়নি। আপনাকে দিয়ে যাচ্ছি, আপনি দাদাবাবুকে দেবেন। বলেই বউ বেরিয়ে গেল। বিনু বললে, এই শোনো তুমি, দাঁড়াও, জলটুকু খেয়ে যাও। বিনোদিনী, কে এসেছে? বলেই দৌড়ে দাঁড়িয়ে গেল দিবাকর। কে গেল ওইভাবে বেরিয়ে ঘর থেকে? হাতে কি ওটা তোমার? বিনোদিনী ঘাবড়ে ছিল। বললে, দাসী এসেছিল। তারা তো এই ঘরে আসে না, শুধু চপলা মাসি ছাড়া নিয়ম তো নেই। এই দুটি ঘরই আছে বাড়িতে শোবার ঘর লাগোয়া, যেখানে খুব গোপন কথা বা বাড়ির লোকের প্রবেশ। কাকে এনেছিলে তুমি? বিনুর উত্তরের অপেক্ষা না করে কাগজটা নিয়ে নিল দিবাকর। ভাঁজ খুলে চোখ বোলাতেই দিবাকরের চোখের চাহনি বদলাতে থাকলো। তীক্ষ্ণ প্রখর দৃষ্টি তার সেই শব্দগুলির ওপর। বিনোদিনী বুঝল অশনি সংকেত। বিনুর চোখের পলক পড়ছে না দিবাকরের দিক থেকে। এক অজানা ভয় গ্রাস করছে তাকে, যেন পলক ফেলার সাথে সাথেই তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবে সে। প্রশ্ন করতেও ভয় পাচ্ছে সে। আদৌ প্রশ্ন করার কিছুই ছিল না যদি পড়তে পারত সে চিঠিটি। খোকা, কই রে? ব্যস্ত আছিস? কিছু ফল এনেছিলাম, যা চেহারা করেছিস। আয় দেখি একবার এদিকে। বিনুকেও নিয়ে আয়। বাহির ঘর অর্থাৎ শোবার ঘর থেকে গিন্নিমা ভেতর ঘরের উদ্দেশ্যে বললেন, যেটি গোপন ঘর অথচ লাগোয়া। খুব ভালো করে পর্যবেক্ষণ না করলে বোঝার উপায় নেই ওদিকে ঘর রয়েছে। চপলা হন্তদন্ত হয়ে ঢুকছিল সেই ঘরে। গিন্নিমা বললেন, কি রে, ওরা ওদিকে আছে, তুই কিছু না বলেই যাচ্ছিস? আক্কেল কবে হবে তোর বলতো? চপলা ঝটিকা দৃষ্টিতে দেখে নিল দিবাকর নেই শোবার ঘরে। ওই ঘরে তো সে বউ ছিল আর বিনু। তাহলে কি কাউকে যেতে দেখেছ তুমি মা? কই না তো। দিবাকর আর বিনু বেরিয়ে এলো ঘর থেকে। দুজনের মুখের অবস্থা ভালো নয়। চপলা শুরুত করে একবার চোখ বুলিয়ে এলো ভেতর ঘর থেকে। হাতে জল নাড়ু রয়েই গেল। কই গেল সেই বউ? খোকার সামনে জিজ্ঞেস করা যাবে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সে। বিনু খাটের ছত্রি জড়িয়ে রয়েছে। কেউ কিছু বলবে আমায় নাকি? ভালো লাগে না এত অশান্তি। সদরে খবর পাঠাও নায়েব কাকাকে দিয়ে। দিবাকর বললে, কি কারণে শুনি? কার কাছে পাঠাবো? কাকার কাছে বিষয় সম্পত্তির কাগজ যা আছে তার জন্য কিছু কাজ করতে হবে। বাবা মশাই কিছু বলে গেছেন? লিখে গেছেন কিছু? সে তো গেছেনই, কিন্তু তুই তো এই বিষয়ে মাথা দিস না কোনো দিন। তাহলে আজ কি হলো এত তড়িঘড়ি? বিনু, কি হয়েছে রে, বল শিগগির। বিনু ফুপিয়ে কেঁদে বললে অস্পষ্টভাবে, আমি কিছু জানি না মা, তুমি আমায় অন্তত কিছুটা জিজ্ঞেস করো না।
অধৈর্য হয়ে দিবাকর বললে, থামবে তোমরা, সময় খুব কম। তোমার সময় তো সব সময় কম খোকা, এটার নতুন কি? আহ মা, থাম তুই, এবারে আরজিটা কি শুনি। হ্যাঁ রে, তুই কি ওই মেয়েটাকে আর ওই বুড়ি মাটাকে শান্তি দিবি না? মাঝপথে ফেরা যায় না মা, মাঝপথে মা বউয়ের হাত ছাড়তে হয়, তাই তো? উফ, সেই জন্যই তো বলছি গুছিয়ে নাও সব, 2 দিন তো লাগবেই। মা বললে, হ্যাঁ জানি, আজকেই খবর পাঠাও, নায়েব কাকা যেন ওনাকে সঙ্গে নিয়ে আসেন। তুমি সম্মতি দাও মা, আমি কে দেওয়ার, যা আছে সেটা তোর আর বিনুর। আমার কথা বাদ দাও, সমস্তটুকু গুছিয়ে এক জায়গায় রাখো। তারপর কি সেটাই বলবো এবার। বসো তুমি আগে, মাসি তুমিও বসো। এই প্রথম চপলাকে কেউ বললে বসতে কোনো আলোচনায়। আমি, হ্যাঁ তুমিও, সবটুকু বুঝে নাও। কি বুঝবো রে খোকা? অজান্তেই চপলা তুই করে সন্তান সম ব্যবহার করে ফেলে দিবাকরের সামনে। তুমিও বা কম কিসের? এই বাড়ির ওপর তোমার অবদান কম নয় মাসি, তোমার কোলেই আমি বড় হয়েছি। চপলা স্তম্ভিত, ভাষাহীন হয়ে দাঁড়িয়ে। খবর পাঠাও, যা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি সব যেন এক জায়গায় আনেন। নমুনা কাগজপত্র সবকিছু ওনার কাছে আছে। আমি জানি সবাই ছেড়ে গেলেও মা বিনু মাসি একে অপরকে ছাড়বে না। টুনিও যোগ্য মানুষ ছিল, কিন্তু আজ সে নেই। আসল কথাটা বল খোকা। খবর এসেছে গোপন সূত্রে, এই বাড়ির ওপর আর এই অঞ্চলের ওপর হামলা করবে ইংরেজ সরকার। তার জন্য আরও সংখ্যার সেপাই পুলিশ আনতে পাঠিয়েছে তারা সদর থেকে। এমন কি? চুপ করে রইল দিবাকর। কিরে বল, এমন কি? এমনকি মা বউ মেয়ে বোনদের ইজ্জত নিতেও তারা পিছপা হবে না। এই চপলা রুখে দাঁড়াবে খোকা, উঠে দাঁড়িয়ে বললে চপলা। বোকামি করো না মাসি, মাথা দিয়ে ভাবো। আমার জন্য তোমাদের ক্ষতি আমি মানতে পারবো না। আরও কথা আছে, সেই সব রাতে বলবো। আগে নায়েব কাকাকে গিয়ে বলো যাওয়ার কথা। সেপাইদের আসার আগেই কাকাকে সবকিছু করতে হবে। পা চলছে না গিন্নি মার চপলার, তাও গেল তারা যত দ্রুত যাওয়া যায়। কাউকে দিয়ে খবর পাঠালেও বিপদ। বিনুও বেরোতে যাবে ঘর থেকে। এমন সময় দিবাকর প্রায় জোর করে বিনুকে আটকালে। সশব্দে দৌড় আটকে দিলে, ছাড়ুন আমায় আপনি। না, ছাড়বো না। পারবেন না তো থাকতে, মিছিমিছি তাহলে কেন এই আটকে রাখা? শোনো বিনু, ছোবেন না আপনি আমায়, দূরে থাকুন আপনি। হিংস্র হয়ে উঠছে দিবাকরের চোখ দুটি, চোয়াল শক্ত তার, সমস্ত মুখ যেন রক্তবর্ণ। কি বললে বিনু? ঘেন্না করো আমায়? ছোবো না তোমায়? এত অবজ্ঞা অসহ্য আজ আমি? সব নষ্টের মূল আমি তো, তাই না? বলে দ্রুত এগিয়ে যায় ফলের পাত্রের ওপর রাখা ছুরিটির দিকে। সজোরে বসিয়ে দেয় সে নিজের হাতের তালুর ওপর। আর দিতে চাই না কষ্ট তোমায় বলে পুনরায় উদ্যত হয় সে ছুরি নিজের গলায় বসাতে। দৌড়ে আসে বিনু, কেড়ে নেয় বিনু ছুরি দিবাকরের কাছ থেকে। বিনুর হাত কাটে, সারা ঘর রক্তের ধারা। দুজনেই হাতের গভীর ক্ষত। এ কি করলেন আপনি? দিবাকর ছিটকে পড়ে যাওয়া ছুরি খুঁজতে থাকে ঘর জুড়ে, তার চোখ ঝাপসা তখন। বিনোদিনী প্রায় জোর করে নিজের ক্ষত ভুলে বিছানায় বসায় তাকে। পাগলের মতন করতে থাকে দিবাকর। এ কি পাগলামি আপনার? দিবাকরের মাথাটি নিজের বুকে নিয়ে অঝরে কাঁদতে থাকে একে অপরকে জড়িয়ে। যে অনুভূতি শুধু ভাষায় বর্ণনা করা কঠিন। একটি বাচ্চা ছেলের মতন বিনুর বুকে আশ্রয় নিয়ে কাঁদতে থাকে দিবাকর। এখন যেন বিনু শুধু সহধর্মিণী নয়, তার মধ্যে যেন এক মমতাময়ী নারীর আচরণে প্রকাশ পায়। মাথায় হাত বুলিয়ে শান্ত করতে থাকে সে দিবাকরকে। বড্ড কষ্ট বিনু, বড্ড কষ্ট গো। আমি তো আছি, এই তো আমি। আপনাকে তো শক্ত করেই ধরে আছি। আপনি এরকম করবেন না বলুন। শান্ত হন আপনি। শুনছেন? আমি পারি না তোমাকে ছেড়ে থাকতে, মাকে ছেড়ে থাকতে। বাবার ব্যবসায় কাণ্ডারি হয়েও থাকতে পারলাম না। কি করব বিনু? বলে দাও তুমি। আমি যে আর পারছি না এত কিছু সইতে। কেন এলে না তুমি আমার জীবনে আগে? বিনু বললে, সে তো আমাকে বিয়ে দিলে না। বিয়ে না দিলে কি করে আসি বলুন? ছোট ছিলাম কি না, তাই তো 13 বছরে ঠাকুমা বিয়ে দিয়ে দিলে। দুঃখের মাঝেও হেসে ফেলে দিবাকর। রক্ত ঝরা হাতেই বিনুকে কাছে টেনে নিয়ে বিনুর কপালে স্নেহের চুম্বন অঙ্কন করলে সে। কোথায় যাই আমি তোমায় ছেড়ে? শান্তি যে আমার শুধু তোমার কাছেই বিনোদিনী। ভগবান এ কোন কঠিন পরীক্ষায় ফেললেন আমায়। রাত অনেক গভীর, সারা বাড়ি নিস্তব্ধ। সবাই যে যার ঘরে। পাহারাদারদের সংখ্যা বাড়ানো হয়েছে পূর্বের চেয়ে। গিন্নিমা, চপলা, বিনু, দিবাকর সবাই এক জায়গায় বসেছে। ঘরের আলো প্রায় নিভু নিভু। উদ্বিগ্ন সবার মন। কি বাকি আছে কথা? সামলাতে পারবো তো আমরা? 3 জনের মনেই এক প্রশ্ন, বিভিন্নভাবে বিভিন্ন রূপে। শুধু অপেক্ষা দিবাকরের মুখ থেকে শোনার। দিবাকরেরও মনের অবস্থা ভালো নয়। সেও ভাবছে আমি যা বলবো মানতে, সেটাও কি সম্ভব মানতে পারা?
আমি হলে পারতাম মানতে? নিজেকে নিজেই প্রশ্ন করে সে। জোর করবই বা কি করে? অত কঠোর হতে পারি না যে আমি বিনুর সামনে, বৃদ্ধা মায়ের সামনে। কই বল খোকা। প্রায় ঢোকিলে জিজ্ঞাসা করল কর্তামা। বিনুর চোখ ছলছল করছে, চপলা আঁচলে দিয়ে বারবার চোখের জল ঢাকছে। অশনি সংকেত এটি, বুঝতে মিত্তির বাড়ির কারুর যে বাকি নেই সেটি জলের মতন স্বচ্ছ। মা গো বলে দিবাকর বসলে মায়ের পায়ের কাছে। আমার ক্ষতি যেমন তোমরা চাও না, তোমাদের ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তাই নায়েব কাকার হাতে একটি পত্র পাঠিয়েছি। কাকার কাছে তোমাদের অজান্তে যেতে হয়েছিল নায়েব কাকার ঘরে। ওনার সদরে বেরোবার আগে হুকুম এসেছে। ঘরে যেন পিন পড়ার শব্দ শোনা যাবে, এত নিস্তব্ধতা। হুকুম এসেছে আমাকে ধরতে পারলেই নয় ফাঁসি, নয় বাবা মশাইয়ের মতন গুলি করে মেরে ফেলার। যেখানেই দেখবে পুলিশ বা সেপাই সেখানেই মেরে ফেলবে আমায়। যদি ধরা দিই তাহলেও মারবে। সমস্ত তথ্য জানতে চাইবে আমাদের দলের পরিকল্পনার, তারপর ফাঁসি দেবে। শুনছো মা গো? বিনু বসে পড়লে মেঝেতে, বা বলা ভালো বেসামাল হয়েই বসে পড়ল সে। চপলা ডুকরে কেঁদে উঠল। খোকারে, এটা কি শোনালি? মা গো তুমি কিছু বলো খোকাকে। বেশ অনেকক্ষণ কেটে গেছে দিবাকরের বলাই কথাগুলি শোনার পর। কর্তামা হঠাৎ বললেন, কি করতে হবে আমাদের? দিবাকর মায়ের কোলে মাথা রেখে বসেছিল। মায়ের প্রশ্নে চোখ তুলে চাইলে সে মায়ের দিকে। পারবে মা করতে? প্রশ্ন যখন দেশের, আমার দুটি সন্তানের প্রাণের, তার সাথে এই ওনার বাড়ি, ব্যবসার, কষ্টের উপার্জনের প্রশ্ন ওঠে, তখন পিছিয়ে যাই কি করে খোকা? চোখ ভরা জলে দিবাকর বললে, আমরা কিছুই করতে পারতাম না যদি না তোমরা সাহায্য করতে। বলে সে বিনু চপলা মায়ের দিকে তাকালো। ওদিকে নায়েব মশাই পৌঁছে গেছে গোপন বেশে সদরে নারায়ণ মিত্তিরের বন্ধুর কাছে। সব বলায় তিনি তৎপর হলেন রাতারাতি কাজ করে দেওয়ার জন্য। সব বিস্তারে পড়লেন দিবাকরের লেখা চিঠি। চোখ বুজে কি চিন্তা করলেন। তারপর নায়েবকে বললেন, সবকিছু নেব কাগজপত্র, সাথে আমিও যাব। একটা সুরাহা করতেই হবে। দেশের জন্য কর্তব্য আমাদের সবার, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ। কিছু বলছো না কেন বিনু? সেইভাবেই আঁকড়ে ধরে বললে দিবাকর বিনোদিনীকে। কি বলবো? আপনি তো যাবেনই, বলুন। নীরব থাকে দিবাকর। ক্ষমা করো বিনোদিনী, তোমার জন্য যে কিছুই কর্তব্য করতে পারলাম না, খালি দায়িত্বই দিয়ে গেলাম। দুজনে নীরব হয়ে যায়, ভাষা হারিয়ে যায় একে অপরের প্রতি। পরের দিন তখনও ঠিক মতন ভোর হয়নি। একটু সময় তখনও বাকি আধার কাটতে মনোজ সেন এসে হাজির হলেন মিত্তির বাড়ি নায়েব কাকার সাথে। দারোয়ানকে বলাই ছিল কোনো প্রশ্ন না করে দরজা খুলে দিতে। সেই মতোই কাজ হলো। সে গেল ভেতর বাড়িতে খবর দিতে। সকলের অনিচ্ছা সত্ত্বেও জলখাবার খেতে হলো সকলকেই। গিন্নিমা বললেন, দাদা, এরকম যে পরিস্থিতির শিকার হতে হবে এ যে কল্পনার বাইরে। আজ আপনার বন্ধু থাকলে হয়তো। অসমাপ্ত কথা রয়ে গেল। পরিস্থিতি বলে আসে না বৌঠান। নারায়ণের সমস্ত কাজ সম্পূর্ণ করতে না পারলেও কিছু কাজ আমি করব, সেটি নিয়ে আপনি ভাববেন না। বলেই তিনি কাগজ বের করলেন। দিবাকর, বিনোদিনী, গিন্নিমা সকলের উপস্থিতিতে। নিন, দেখে নিন। কাকা, আমি দেখতে চাইনি, চেয়েছি শুধু আমার নামে যেটা আছে সেটি বিনু আর মায়ের নামে করতে। তুমি যেরকমটি চিঠিতে লিখেছিলে ঠিক সেইভাবেই বয়ান তৈরি করেছি। তাই দেখে নাও বাবা। স্থাবর অস্থাবর যা কিছু আছে সেটি তোমার আর বৌমার। সমস্ত কিছুই নারায়ণ সমানভাবে ভাগ করে গেছে। এখন তুমি তোমারটুকু বিনোদিনীর নামে করলেই কাজ সম্পন্ন হবে। আগে পড়ে নাও, তারপর সই সাবুত করো। পড়ায় মনোযোগ দেয় দিবাকর। সমস্তটুকু পড়ে নিশ্চিন্ত হয় সে। কলম দিন কাকাবাবু, সইটুকু করে দিয়ে এইবার। মনোজ সেন এগিয়ে দিলেন কলমটি। দিবাকর সই করতে যাবে, তিনি বাধা দিয়ে বললেন, দাঁড়াও খোকা। থমকে গেল দিবাকর। সই করার আগে এই বাড়িটি সম্পর্কে কিছু ভেবেছ কি তুমি? হঠাৎ এই প্রশ্নে চমকায় দিবাকর। না কাকাবাবু। দেখো, এই বাড়িটি ছাড়া তোমার আর বিনোদিনীর নামে সমস্তটুকুই লিখে দিয়েছিলেন তোমার বাবা মশাই, কিন্তু এই বাড়িটি তিনি বৌঠানের নামেই রেখেছেন। এবার তোমরা ঠিক করো এটির কি ব্যবস্থা করবে। মুখ চাওয়াচাই করে দিবাকর আর বিনু। গিন্নিমা বলেন, দেখুন ঠাকুরপো, আমার তীর্থে যাওয়ার কথায় আমার মেয়ে বাধা দেয়, আমার বিনু মা। আর খোকা দেশের কাজে গেলে আমি যেই তীর্থেতে যাই না কেন কোনো শান্তি পাবো না। সহমত প্রকাশ করেন মনোজ সেন। তাহলে কি ভাবছেন আমি বলি কি? বলেই তিনি থামলেন। বলুন না কাকাবাবু।
দেখো, এই বাড়ি ছেড়ে যদি পরিবারের সকলকে কোনো নিরাপদ জায়গায় যেতে হয় তোমার অনুপস্থিতিতে, তাহলে এই বাড়ির ওপর ইংরেজ সরকার শুধু তল্লাশি চালাবে না, তারা অনেক ক্ষতি করতে পারে, ভাঙচুর করতে পারে, অথবা নিজেদের দখলেও আনতে পারে। এই ভাবনা থেকে আমি আরেকটি কাগজ তৈরি করে এনেছি, যাতে আপাতত লেখা আছে এটি দুস্থ গরিব অনাথ মানুষদের শিশুদের জন্য একটি অনাথ আশ্রম করার কথা, অর্থাৎ পত্র করা আছে। তাহলে তোমাদের পরিবারের ওপর যে রাগ বিদ্বেষ আছে অথবা দিবাকরকে না পেলে তারা যে কোনো প্রকার জুলুম করতেও পিছপা হবে না। অন্তত এই পরিস্থিতি থেকে বাঁচানো যাবে বাড়িটিকে। এটাও লেখা আছে, যার তত্ত্বাবধানে এই বাড়িটি থাকবে সেখানে আমার নাম। আমার সাথে তাদের কোনো বিরোধ নেই। আর যেভাবে দ্রুত কাজে এগোচ্ছে এইভাবে চলতে থাকলে আমরা বেশি দিন আর তাদের অধীনে থাকব না। তবে এই কাগজটি সম্পূর্ণ তাদের চোখে ধুলো দেওয়ার জন্য তৈরি করে এনেছি আমি। এই কাগজটি সম্পূর্ণ নকল কাগজ। আসল বৌঠানের নামের কাগজটি তোমাদের দিলাম বলে তিনি বের করে দিলেন বাড়ির আসল দলিলটি। দিবাকর, কিছু বলো তুমি। হ্যাঁ কাকাবাবু, সকলের সামনে বলবো বলেই চুপ করেছিলাম এতক্ষণ। আমাকে খুঁজে না পেলে তারা চুপ করে বসে থাকবে না। বিনু আর মাকে অসম্মান অত্যাচার পর্যন্ত করতে পারে, এমনকি নারীত্বের অপমান করতে তাদের হাত কাঁপবে না। তাই বিনোদিনীকে যদি এই পরিবার বাঁচাতে হয়, আমাকে বাঁচাতে হয়, আর দেশকেও, তাহলে চোখ বন্ধ করে ফেললে দিবাকর। নিঃশ্বাস নিতে ভুলে গেছে এত কঠিন হয়ে দাঁড়িয়ে ঘরের প্রতিটি মানুষ। তাহলে যেন সে বৈধব্য বেশ ধারণ করে। মুছে ফেলতে হবে তাকে সিঁদুর, খুলে ফেলতে হবে তাকে শাখা পলা। সজোরে দিবাকরের গালে একটি চড় বসিয়ে দেন তার মা। ফুঁসতে থাকেন তিনি, বলেন, একের পর এক ঝড় কি শুধু এই ছোট্ট মেয়েটার ওপর? শোন খোকা, তুই যেমন আমার সন্তান, বিনু আমার সন্তান। তাহলে যে তারা বিশ্বাস করবে না আমি মৃত, আমাকে খুঁজে না পেলে তোমাদের ওপর। বিনোদিনী বলে উঠলে, উনি যা চান তাই হবে গো মা। আমি মুছে ফেলবই চিহ্ন। মাথা নিচু করে বসে রইলেন মনোজ সেন, স্তম্ভিত গিন্নিমা। এই পরিবেশ শান্ত হবার নয়, তাই মনোজ সেন কিছু সময় পর বললেন, এই কথাই রইল তাহলে? দিবাকর বাধা দিলে, না কাকাবাবু, আপনার নকল কাগজ আসল কাগজ করতে হবে। মানে? হ্যাঁ, এটা অনাথ সুস্থদের আশ্রম হবে। বিনোদিনীর হাজারো সন্তান হবে, সকলে তাকে মা বলে ডাকবে। মাতৃত্বের স্বাদ থেকে বিনু বঞ্চিত হবে না। তবে ইংরেজদের সম্পূর্ণ বিশ্বাস হবার পর যে আমি আর পৃথিবীতে নেই, বেশ কিছু সময় পর আসল কাগজ বানিয়ে আপনি মা বিনুর নতুন ঠিকানায় পৌঁছে দেবেন, এটাই অনুরোধ করে গেলাম। তাই হবে খোকা, আমি বেঁচে থাকতে থাকতেই এই সমস্ত কাজ করে যাব। তুমি নিশ্চিন্তে যাও। কিন্তু যাবে কোথায় তুমি? দিবাকর বলে, নিরুদ্দেশের পথে, অজানা পথে, অন্তত ততদিন যতদিন না দেশ স্বাধীন হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন একটি অধ্যায় শেষ হলো মিত্তির বাড়ির। ঠিক এই ঘটনার 2 দিনের মধ্যেই দিবাকরের যাওয়ার দিন ধার্য করল বিপ্লবী দলের সভাপতি। নিশতি রাতে গোপন পথে তাকে বেরিয়ে যেতে হবে। গন্তব্য জানা নেই। যেই গন্তব্যই হোক না কেন সেটি খুব নিকটস্থ হবে না। দিবাকর মায়ের আর চপলা মাসিরও চরণ স্পর্শ করল। চোখে বিদায় বেলার অশ্রু নিয়ে তাকে আশীর্বাদ করতেও তাদের মন বলে উঠছে, ফিরবে তো আবার? গিন্নিমা বললেন, ফিরবি কবে খোকা? জানি না মাগো, ভরসা রাখো, দেশ স্বাধীন হবেই। ততদিন আমরা কি বাঁচব খোকা? নিরুত্তর রইল দিবাকর। বিনুকে বিদায় বলার চোখ তুলে কিছু বলার ক্ষমতা আজ দিবাকরের নেই, কারণ তার বৈধব্য বেশ। শুধু বললে, আসি বিনু। চপলা গিন্নি মাকে সামলে নিয়ে চললে ভেতরে। ভীষণ এক অনিশ্চয়তার মধ্যে বিনোদিনীর ভারাক্রান্ত মন। ধীরে ধীরে সে ফিরলে নিজের ঘরে। দৌড় দিতে যাওয়ার সময় ঝড়ের বেগে কে যেন তাকে ঠেলে ঘরের ভিতর নিয়ে গেল। ভাবার বোঝার মতন মানসিকতা তখন তার নেই। শুধু শোনা গেল দরজা বন্ধ হওয়ার শব্দ। বিনোদিনীর মুখে সে অজস্র চুম্বন করছে। এই স্পর্শ তার স্বামীর। আপনি ভুলে যাবে না তো বিনু? করবে অপেক্ষা আমার জন্য? বাসবে ভালো আমার অনুপস্থিতিতেও আমাকে? জাপটে থাকে স্বামীর বুকে বিনোদিনী। আপনি আমার সব। আপনাকে ভুলে যাওয়া আর মৃত্যু দুটোই যে সমান আমার কাছে। তবে আসি বিনু, লক্ষ্মী আমার। দাঁড়ান বলে বিনু দেরাজ থেকে একটি কাপড়ের টুকরো বার করে দিবাকরের হাতে দিলে, এইটা নিয়ে যান। ভেবেছিলাম আপনার জন্মদিনে উপহার দেব। দিবাকর দেখলে নকশা করা একটি রুমালের মধ্যে দিবাকরের নাম লেখা। সযত্নে দিবাকর সেটি নিজের কাছে রাখলে। সব সময় থাকবেই চিহ্ন আমার। বিনোদিনীর ছোঁয়া এতে লেগে আছে। বিনোদিনী প্রণাম করল তাকে। দিবাকর নিঃশব্দে বেরোলে পেছন ফিরে চাইলে না সে আর। তারপর কি হলো মাসিমা?
বিপুলের মায়ের প্রশ্নে বিনোদিনীর চমক ভাঙল। একটি দীর্ঘশ্বাস ছেড়ে সে বললে, আর কি হবে বৌমা, উনি চলে গেলেন, আর দীর্ঘ এতগুলি বছর আমি রয়েছি এইভাবেই। কাকাবাবু এই বাড়িটি আমাদের কিনিয়ে দিলেন, যদিও টাকা পয়সা আমরাই দিয়েছিলাম, কারণ ওই বাড়িতে আর থাকা যাচ্ছিল না। ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছিল ওরা। কালের নিয়মে প্রথমে চপলা মাসি, তারপর শাশুড়ি মা পরলোক গমন করলেন। আমি পড়ে থাকলাম একা। কিন্তু দেশে যে আজ স্বাধীন হয়েছে 2 বছর হয়ে গেল। আপনার এত স্বার্থত্যাগ মাসিমা। বিপুলদের স্কুলে তো স্বাধীনতা দিবস পালন হয়। আপনি তো জানেন বিপুলের বাবা সেই স্কুলের মাস্টার মশাই। আপনার মতন এমন একজন বীরাঙ্গনা নারী থাকতে তার প্রাপ্য সম্মানটুকু পাবে না। কত কি করেছেন আপনি, আপনাদের মতন মানুষজন। সবার খবর জানা নেই আমাদের। হয়তো তারাও ছাই চাপা আগুন। সময়ের সাথে সাথে তাদের নাম কাজ সব সামনে আসবে। আমি বলবো ওনাকে, উনি অবাক হবেন, খুশি হবেন আপনার এই কাহিনী শুনলে। উনি কতবার আপনাদের আদি বাড়ি নিয়ে কত কথা বলেছেন। আশ্রম তো বিশেষ দূরে নয় মাসিমা। উনি বলেছেন এই বাড়ির প্রতিটি সদস্য দেশের জন্য প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে কাজ করেছেন। তখন তো বুঝিনি সেই বাড়ির এক সদস্য আমাদের প্রতিবেশী। অথচ আমরা একদিনের জন্য জানি না, বুঝিনি কিছুই। সত্যি, যারা কিছু করেন তারা গোপনেই করেন। বিপুলের প্রশ্নে আপনি বলতে পারেননি স্বার্থত্যাগ কি। আপনার সারা জীবনটাই তো স্বার্থত্যাগ মাসিমা। অথচ কি অবলীলায় আপনি বলে দিলেন। বড় কঠিন মানে বিপুল। আমি কি লেখাপড়া জানি যে উত্তর দেব? না বলবেন না মাসিমা, এইবারের অনুষ্ঠানে আপনাকে নিয়েই যাব আমি। বিনোদিনী তখন সন্ধ্যার আরতির প্রস্তুতি নিচ্ছেন, তাই সে নীরব থাকলো। পূজার সময় উনি কথা বলেন না। 15ই আগস্ট দিনটিতে স্কুল মাঠে বিরাট আয়োজন করা হয়েছে। প্রচুর ছাত্র ছাত্রী, অভিভাবক সকলে উপস্থিত হয়েছেন। বিপুলের মা বিনোদিনীকে স্টেজে নিয়ে এলেন। কি করলে বলো তো বৌমা? এমনটি জানলে আমি কি গল্প বলতাম তোমায়? কিছুই তো পেলেন না মাসিমা। এই সম্মানটুকু আপনার প্রাপ্য যে। সুষ্ঠুভাবে সভার কাজ শেষ হলো। প্রচুর সম্মান পেলেন আজ বিনোদিনী। যদিও তাকে কিছু বলতে বলায় তিনি বলেছেন, এই সবটুকুই আমার স্বামীর প্রাপ্য। ধরে নিন ওনার অনুপস্থিতিতে আমি তার হয়ে এসেছি আজ এখানে। বিপুল প্রণাম করে। আরও সব ছাত্রছাত্রী দল প্রণাম করলে বিনোদিনীকে, আশীর্বাদ করলে সকলকেই। বাড়ির পথ যদিও বেশি দূর নয়, তাও বিপুলের মা বিনোদিনীকে পৌঁছে দিতে এলেন তার ঘরে। ফিরতি পথে বিপুলের মা বিনোদিনীকে প্রশ্ন করলে, একটা প্রশ্ন করব মাসিমা? যদিও সেটি স্পর্ধা দেখানো হয়ে যাবে, তবুও মন বড়ই ব্যাকুল হচ্ছে একটি উত্তর না পেলে আজ। বলেই ফেলো মাগো, মনে কিছু রাখতে নেই। যা মনকে ব্যাকুল করে সেটি বলে দিতে হয়, বুঝলে? মাথা নিচু করে প্রশ্ন করলে, আচ্ছা, দেশ 2 বছর হয়েছে স্বাধীন হয়েছে। উনি যদি ফিরে আসেন কি করবেন আপনি? এই বেশ বদলাবেন আপনি? বলেছিলেন দেশ স্বাধীন হলে ফিরবেন, তাহলে এখনো কি বলতে চাইছে বিপুলের মা বুঝলেন বিনোদিনী। না বাপু, নতুন করে কিছু অভ্যাস করতে পারবো না। অপেক্ষায় তো বাঁচি মা, জানি না কপালের লিখন। তা ঠিক। বলেই বিপুলের মা নিজের বাড়ির দিকে পা বাড়ালো। শোনো বৌমা, ফিরে চাইলে সে বলুন মাসিমা। বিনোদিনী শীর্ণ হাতের আঙুলগুলি দিয়ে সাদা হয়ে যাওয়া কিছু চুল ফাঁকা করলে। প্রথমটায় কিছু বুঝতে না পারলেও চোখ স্থির হয়ে গেল, শব্দ হারিয়ে গেল তার। বলেছি অভ্যেস বদলাতে পারবো না, তাই বদলায়নি মা। আমার স্বামীর মঙ্গল আমার কাছে। এই দেখো, বলে সে চুলের মাঝে সিঁদুর দেখালে। তাকে জলজল করছে সেই সিঁদুর। রোজ যে নিয়ম করে গোপনে লাগান, বিবাহের চিহ্ন, তার স্বামীর চিহ্ন, ভালোবাসা, সম্মান, পরিচয়, বৈধতা সে যে বহন করে, তার লক্ষণ স্পষ্ট। জড়িয়ে ধরলে বউ, আপনার দ্বারাই এ কাজ করা সম্ভব। যোগ্য মানুষটি আজ সম্মান পেল যোগ্য স্থানে, তাতে কোনো ভুল নেই। চোখ মুছে সে বাড়ির পথ ধরলে। বিনোদিনীর মুখে এক চিলতে হাসির প্রলেপ। ঘরের তালাটি খুলছিল বিনোদিনী। বিনু, শুনছ? হাত কেঁপে উঠল বিনোদিনীর। পড়ে গেল চাবি হাত থেকে। এ কার কণ্ঠস্বর? এত বছর পর সে শুনল। মনে প্রশ্ন জাগল, ভুল শুনলাম না তো? তখনও ছাত্রছাত্রীদের মিলিত কণ্ঠস্বর ভেসে আসছে ক্ষীণভাবে। তারা দেশাত্মবোধক সঙ্গীত একত্রে গেয়ে চলেছে। বিনি, শুনছ? না, ভুল হতে পারে না এই শোনা, নকল হতে পারে না এই কণ্ঠস্বর। এত আবেগ ভরা অন্তরের ডাক, এ যেন ওনার আওয়াজ। কত বছর পর বেজে উঠল কানে। সবটুকুই বিনোদিনী মনে মনে বলে চলেছে। ফিরে তাকানোর বা এই কণ্ঠস্বরের উৎস খুঁজে দেখার সাহস তার নেই।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এর মধ্যে। আর ভাবতে পারল না বিনোদিনী। চাবিটি মেঝে থেকে তুলে নিয়ে দরজা খুলে ফেললে সে। তৎক্ষণাৎ তার কাঁধে একটি স্পর্শ, হ্যাঁ, কারোর হাতের স্পর্শ অনুভব করলে। ভয় মিশ্রিত চাহনিতে সে পেছন ফিরলে ঘরের আলো তখনও জ্বালানো হয়নি। বাইরের মেঘলা দিনের যতটুকু আলো তাতেই সে শিহরিত হয়ে উঠল। আপনি? কত বছর পর আপন মনে নিজের অজান্তে কটা শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। অবাক হচ্ছ বিনু? আশা করনি আমি ফিরব? ছিলে না প্রতীক্ষায়? ভালোবাসো না আর? বৃথা হলো ফেরা? নাকি বদল হলো বিনোদিনীর মানসিকতার? স্থির হয়ে রইল বিনু। খুব ধীরে দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল বিনোদিনী, আপনি বসুন। বলে সে দরজা বন্ধ করলে। আলো জ্বালাবার পর বসলে বিনু দিবাকরের পায়ের কাছটিতে। কত সহজেই পুরুষ মানুষ প্রশ্ন করতে পারে, কত সহজেই সে বলে দিতে পারে সিঁদুর মুছে দিতে, আর কত সহজেই প্রশ্নের পর প্রশ্ন করতে পারে, যা আজও এত বছর পরেও ব্যতিক্রম হলো না। পলক পড়ছে না আজ দিবাকরের। বিনোদিনীর রূপের পরিবর্তন হলেও লাবণ্যময়ী সুন্দরী যে সে ছিল তার আভাস আজও স্পষ্ট বোঝা যায়। বয়সের ভারে সেটি ঢাকা পড়লেও বিলুপ্ত হয়ে যায়নি। ভুল কিছু বললাম বিনু? লণ্ঠনটি সামনে এনে বিনোদিনী চুলগুলি ফাঁক করলে। সেখানে জলজল করছে দিবাকরের নামের সিঁদুর। ঝুঁকে পড়ল দিবাকর বিনুর মুখের ওপর। এখনো বিনু? কি করতাম? আপনার আদেশ রাখা যেমন সহধর্মিনীর কর্তব্য, তেমনি জীবিত বা নিরুদ্দেশ স্বামীর চিহ্ন বহন করাও তো ধর্ম। কি করে ভেবে নেব আপনি কথা রাখবেন না, ফিরবেন না? সমাজ এক ধারায় চলে, মন চলে ভিন্ন ধারায়। সবটুকুই বজায় রেখেছে আপনার বিনোদিনী। বলে সে আঁচলের খুঁটিটুকু ঘষতে থাকে। তাতে লাল আভা স্পষ্ট হতে থাকে। বুঝতে কোনো দ্বিধা নেই, লাল পাড়ের শাড়ি সে সাদা খড়ি দিয়ে প্রলেপ দিয়ে রাখত। সমাজের দায় আমায় বহন করতে হয়েছে এতগুলি বছর। কোনোটাই নিশ্চিত নয়। সমাজ বলবে আপনি নেই, মন বলতো নিরুদ্দেশ বা যার মৃত্যুর কোনো খবর বা প্রমাণ আসেনি সে আছে। মনের খিলাফ, বিবেকের খিলাফে নিজেকে নিয়ে যেতে পারিনি। শাখা পলা নোয়া সবগুলি ঠাকুরের আসনে আছে লুকোনো। প্রত্যহ আমি প্রণাম করেই রাখি, এই আশায় আপনি ফিরবেন আপনার মঙ্গল কামনায়। দেশ স্বাধীন হবার পর 2 বছরের অধিক কেটে গেল। কোথায় ছিলেন আপনি? বলে বিনু থামলে। তুমুল জোরে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, যার আভাস ভেতর থেকেও পাওয়া যাচ্ছে। বলতে শুরু করলো দিবাকর, জানো বিনু, এখান থেকে যাওয়ার পর আমাদের দলের মোট 7 জনের নামে এই প্রকার ফরমান জারি করেছিল ইংরেজ সরকার। কত পথ, নদী, বন, জঙ্গল যে পেরোতে হয়েছে তার হিসাব নেই। কখনো কারোর বাড়ি আশ্রয় পেয়েছি, দুমুঠো খেতে পেরেছি, থাকার উপায় নেই। আবার চলল সেই অভিযান, যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। কখনো কখনো লিপ্ত হয়েছি কাজে, মেরেছি ইংরেজদের, আবার দৌড়েছি। যেখানে যেখানে সমিতি পেয়েছি সেখানে কাজ করেছি, আশ্রয় নিয়েছি। এইভাবে কেটে গেল বহু বছর। অবশেষে দেশ স্বাধীন হলো, মা মুক্ত হলো। কিন্তু আসার উপায় ছিল না। কিছু কিছু বিক্ষিপ্ত অশান্তি চলছিল জায়গায় জায়গায়। সব কিছু শান্ত হবার পরও আমি পড়লাম অসুখের কবলে। বলেই সে হাঁটুর কাছের কাপড়টি তুলে দেখালে। তাতে গুলির আঘাত স্পষ্ট। গুলি লেগেছিল বিনোদিনী। অচৈতন্য হয়ে পড়েছিলুম আমি। কতদিন পর জ্ঞান ফিরেছে আমি জানি না। গুপ্ত সমিতির মানুষ আমাকে উদ্ধার করে নিয়ে আসে। ডাক্তার দেখাবার মতন পরিস্থিতি নয়। তখনও হাসপাতালগুলোতে সব ডাক্তাররাও ইংরেজ, সম্পূর্ণ বিতাড়িত হয়নি তারা। ঘরোয়া জড়িবুটি দ্বারা চিকিৎসা চলছিল আমার। হাঁটার ক্ষমতা প্রায় ছেড়েই দিয়েছিলাম। নিজের চেষ্টায়, অদম্য মানসিকতায় তোমার কাছে ফেরার তাগিদে আমি আজ এসে পৌঁছেছি। জানি মা মাসি হয়তো তাদের আর দেখতে পাবো না। ক্ষীণ আশা ছিল যদি তোমায় পাই। সদরে গেলাম। কাকাবাবু গত হয়েছেন, ওনার স্ত্রীও গত হয়েছেন। তার 2 ছেলের থেকে সব খবর পেলাম। কাকাবাবুর রেখে যাওয়া চিঠি পেলাম, যাতে তোমাদের ঠিকানা দেওয়া আছে। ওনার গাড়ির ব্যবস্থা করে দিলেন। রাখতে চেয়েছিলেন তাদের কাছে কিছুদিন, পারলাম না আর থাকতে। ফিরে এলাম আমি তোমার কাছে। এক নিঃশ্বাসে বলে গেল দিবাকর কথাগুলি। বিনু পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। ক্ষতর ওপর তা জলবিন্দু গড়িয়ে পড়ে যাচ্ছিল অনবরত। মাথা রাখলে বিনু দিবাকরের পায়ে। জানেন, আপনি চলে যাওয়ার পর যা কিছু টাকা পয়সা ছিল সবটুকু কাকাবাবু বুঝিয়ে দিলেন। এই বাড়িটি ওনার, কিন্তু মা চাননি বিনামূল্যে কিছু নিতে। কিনলাম বাড়িটি আমরা। একদিন কাকাবাবু এলেন এই বাড়িতে, এসে মাকে বললেন,
বৌঠান, আমার যা শরীরের অবস্থা তাতে আমি হয়তো আর বেশি দিন নেই। একটি শেষ কাজ করে যেতে চাই। সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য সবটুকুই করেছি, যাতে আমার অবর্তমানে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু খোকাকে দেওয়া কথা এখনো রাখা হয়নি। দেশ মায়ের ওপরও আমার কিছু কর্তব্য আছে, যেটি দিবাকরের দিয়ে যাওয়া দায়িত্বের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। চলুন আপনারা আমার সাথে, বলে কাকাবাবু তার গাড়িতে করে নিয়ে গেলেন একদিন আমাদের বাড়িতে রাতের অন্ধকারে। বাধা দিয়ে বললে দিবাকর, সেই বাড়ি তো আর আমাদের নেই বিনু। সে তো আমিই বলে গেছিলাম আশ্রম করে দিতে, যাতে তোমায় সবাই মা বলে ডাকে। বলেই চোখ মুছলে দিবাকর। শুনুন সবটুকু। উনি নিয়ে গেলেন যথারীতি আমাদের বাড়িতে। রীতিমতো সেটি ফুলে সবজির বাগানে ভরপুর হয়ে উঠেছে। আশ্রমের মানুষজন এইসব কাজ করে লাগোয়া জমিতে চাষ করে বিক্রি করে সদরের হাটে বাজারে। তার থেকে চলে তাদের খাওয়া দাওয়া, বেঁচে থাকা। কাকাবাবুকে সবাই চেনেন। উনি যাওয়া মাত্রই আমাদের সকলকে নিয়ে গেলেন বাড়ির সেই অংশে, যেখানে বাবা মশাইয়ের ঘর, আমাদের ঘর আর আমাদের ব্যবহার করা সমস্ত সামগ্রী রয়েছে। বসতে দিলেন আশ্রমের ভারপ্রাপ্ত ভদ্রলোক। কাকাবাবুকে বললেন, আপনার কথা মতোই সমস্ত কিছু চলছে। বাড়ির এই অংশ কোনো প্রকারভাবে ব্যবহার করা হয় না, আপনি দেখে নিতে পারেন। বলেই তিনি বিনীতভাবে হাত জোড় করলেন। কাকাবাবু বললেন, শোনো শঙ্কর, এনারাই হলেন এই আশ্রমের মালিক। বলে তিনি আমার আর মায়ের দিকে ইঙ্গিত করলেন। এই বাড়ির বর্তমান মালিক দিবাকর। সে নিরুদ্দেশ। দেশ স্বাধীন হওয়ার পর সে যদি ফিরে আসে, তাহলে এই অংশ তারা যদি ব্যবহার করতে চায়, নিজের ভিটেতে ফিরতে চায়, তাহলে আশা করি বাকি সব কিছু তুমি সামলাতে পারবে। এই বৈধব্য বেশ বিনোদিনীর কেন, সেটি তোমায় বলবো সবিস্তারে। আসলে কাগজ সব এনাদের কাছে আছে। বলতে হবে না কর্তা, কত মানুষ কতভাবে ঝাঁপিয়ে পড়েছে। ঘরের মেয়ে বউরাও পিছিয়ে নেই। উনি বাইরে গেছেন দেশের জন্য, এনারা গৃহে বসে কি অসীম স্বার্থত্যাগ করেছেন মা বোনেরা। বলো কি বিনু, আমাদের সেই ঘর বাবা মশাই মায়ের স্মৃতিচিহ্ন সবটুকু দেখতে পাবো? নিশ্চয়ই পাবেন। তবে আর দেরি কেন বিনোদিনী, চলো আগামীকালে যাই আমরা এই বাড়িটি থেকে। ওখানে যে আমার সবটুকু সত্তা। সমস্ত মানুষদের বিদায় জানিয়ে হাজারো মানুষের আশীর্বাদ শুভ কামনার সাথে তারা প্রবেশ করলে পুনরায় মিত্তির বাড়িতে। কোনো ত্রুটি রাখা হলো না তাদের আহ্বানের সময়। সকলে জয়ধ্বনি দিতে লাগলে দিবাকর আর বিনোদিনীকে। আশ্রমের প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে। প্রতিটি শিশু বৃদ্ধ বৃদ্ধা সমন্বয়ে গলা মেলাচ্ছে। সেই অলিন্দে বসে রয়েছে আজ দিবাকর আর বিনোদিনী, যেখানটি তাদের ভালোবাসার বহু মুহূর্তের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে আজও। দিবাকর বললে বিনোদিনীকে, আমার বিনু যে বুড়ি হয়ে গেল। বলেই মুচকি হাসতে লাগলেন। আহা, আপনিও বা কি বুড়ো হননি যেন। দিবাকর আলতো করে বিনুর মাথাটি তার বুকে নিয়ে রাখলে। বিনু দিবাকরের বুকে মাথা রেখে বললে, শুনছেন? জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। এই বছর রবীন্দ্রনাথের এই গানটির প্রথম স্তবকটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা পেয়েছে যে। দিবাকর বিনুর দিকে প্রেম ভরা দৃষ্টি নিয়ে চেয়ে বললেন, কত জানে আমার বিনু। বলেই দুজনে একে অপরকে অবলম্বন করে উঠে দাঁড়ালে। একই সাথে গলা মিলিয়ে গাইল, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।